করোনায় দেশের সর্বোচ্চ 40 জনের মৃত্যু, শনাক্ত 2545। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 82.87%। সংক্রমণের আশঙ্কা কমলেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান, বললেন প্রধানমন্ত্রী। বাসে ভাড়া গুনতে হবে 1.5 গুণেরও বেশি। এবং 66 দিন পর খুলেছে অফিস, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। এটি নিউজ দেখছেন আখি ভদ্র, স্বাগত জানাচ্ছি সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL, Angle, Channel, HB, VSL, Vikrampuর Steel Limited। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আত্মপীড়িতের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। আর তাদের প্রতি এটি নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। এই আয়োজন দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়। এবার জানিয়ে দেব worldometers.info অনুসারে বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 61,85,076, সুস্থ হয়েছেন 27,54,609 জন এবং মৃতের সংখ্যা 3,71,398। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত 47,153, সুস্থ হয়েছেন 9,781 জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা 650। টানা 66 দিনের সাধারণ ছুটি শেষে রোববার করোনায় মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে দেশে নতুন রেকর্ড হয়েছে। মারা গেছেন 40 জন আর শনাক্ত হয়েছেন 2,545 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং থেকে আরও সতর্ক হতে বলা হয়েছে। দেখব জাভেদ আক্তারের রিপোর্ট। করোনা সংক্রান্ত তথ্য তুলে ধরতে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে 31 মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সবাইকে ধূমপান ও তামাক ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে ধূমপায়ীরা করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের গুরুতর রূপে অসুস্থ হয়ে পড়ার এবং মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। রোববার দুপুর 2:30টার দিকে নিয়মিত এই অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 12,229 জনের। এর মধ্যে 11,876 জনের পরীক্ষা করা গেছে। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 2,545 জন। শনাক্তের হার 24 ঘন্টায় 21.43% এবং এ পর্যন্ত শনাক্ত 47,153 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 406 জন। এ পর্যন্ত সুস্থ 9,781 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.74%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 40 জন, যেটা এ যাবৎকালে সর্বোচ্চ। 24 ঘন্টায় 40 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যু 650 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.38%। তিনি আরও জানান, এ সময়ে যে 40 জন মারা গেছেন তার মধ্যে পুরুষ 33 ও নারী 7 জন। ঢাকায় 28 জন, চট্টগ্রামে 8 জন, খুলনায় 2 জন, রাজশাহী বিভাগে 1 জন এবং রংপুর বিভাগে 1 জন। অধ্যাপক নাসিমা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ও সিডিসি শাখা থেকে একটি বিশেষ সেবা চালু করা হয়েছে। যদিও এখন খুবই স্বল্প পরিসরে এই সেবাটি শুরু হয়েছে। সেবাটি হলো আক্রান্ত ব্যক্তিদের টেলিফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলা এবং বাসায় অবস্থান সময়ে তাদের অসুস্থতা সংক্রান্ত পুষ্টি বিষয়ক পরামর্শ কিংবা বাসা জীবাণুমুক্ত করার প্রক্রিয়াটিও তারা জানিয়ে দিচ্ছেন। ব্রিফিংয়ের শেষের দিকে করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের লকডাউন পরবর্তী সংশ্লিষ্ট দিক নির্দেশনা জোর দিয়ে মেনে চলার আহ্বান জানানো হয়। মাস্ক ছাড়া কোনোভাবেই ঘরের বাইরে বের হবেন না, জনসমাবেশ এড়িয়ে চলবেন, শিশুরা যেন অবশ্যই মাস্ক
ব্যবহার করে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, তবে কলেজে ভর্তি কবে তা ঠিক হয়নি এখনো। এবছর গড় পাশের হার ৮২.৮৭%, জিপিএ ৫ পেয়েছে ১,৩৫,৮৯৮ জন। পাশের হার এবং জিপিএ দুটোই বেশি। পাশের হার এবারও ছাত্রীরাই এগিয়ে রয়েছে। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। ফেব্রুয়ারিতে শুরু হয়ে ৮ মার্চ শেষ হলেও করোনা পরিস্থিতির কারণে এবছর নির্ধারিত ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়নি। রোববার সচিবালয়ে আনুষ্ঠানিক ফল প্রকাশ করতে গিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি কৃতজ্ঞতা জানান এর সঙ্গে যুক্ত সবার প্রতি। বাংলাদেশ ডাক বিভাগ, জেলা প্রশাসন, প্রধান পরীক্ষকগণ সহ সকল পরীক্ষকদের আমরা আন্তরিক তাদের সহযোগিতার জন্য এবং বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা তারা যে এই করোনা পরিস্থিতির মধ্যে অত্যন্ত ঝুঁকি নিয়ে তাদের অর্পিত দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ফলাফল বিশ্লেষণে দেখা যায় এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছর পাশ করেছে ১৬,৯০,৫২৩ জন। গত বছর গড় পাশের হার ছিল ৮২.২০%। এবার তা কিছুটা বেড়েছে। জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এবছর বেড়েছে প্রায় ৩০,০০০। ছাত্রদের পাশের হার ৮১.৬৩%, অন্যদিকে ছাত্রীদের পাশের হার ৮৪.১০%। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার কিছুটা বেড়ে ৮৩.৭৫%। রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি ৯০.৩৭%, সবচেয়ে কম সিলেটে ৭৮.৭৯%। জিপিএ ৫ সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে ৩৬,০৪৭। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার গত বছরের চেয়ে এবার একটু কম ৮২.৫১%, জিপিএ ৫ ৭,৫১৬। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার গত বছরের চেয়ে একটু বেশি ৭২.৭০%, জিপিএ ৫ পেয়েছে ৪,৮৮৫ জন। সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানান কলেজে ভর্তি কবে থেকে শুরু সেই সিদ্ধান্ত এখনো হয়নি। সেই ক্ষেত্রে সমস্যা এই ভর্তির ক্ষেত্রে অনেক কম বা প্রায় নেই, কিন্তু তারপরেও যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে সেখানে এই ভর্তির কার্যক্রমটি পরিচালনা করবার জন্য নানান ধরনের সীমাবদ্ধতা রয়েছে। আর তবুও আমরা আবার বসবো, বসে এই ব্যাপারে কত দ্রুত এই কাজগুলো আমরা করতে পারি, কিভাবে করতে পারি সে ব্যাপারে আমরা বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করব। শিক্ষা প্রতিষ্ঠানও সহসা খুলবে না বলে জানান তিনি। অন্যদিকে এইচএসসি পরীক্ষার তারিখ এখনো নির্ধারণ হয়নি বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। পরিস্থিতি আরো অনুকূল না হওয়া পর্যন্ত আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারছি না। তবে যখনই আমরা মনে করব যে পরীক্ষা নেবার মতো পরিস্থিতি উদ্ভব হয়েছে, আমরা তখনই অন্ততপক্ষে আশা করি ২ সপ্তাহের একটা সময় দিয়ে তারপরে আমরা সেই পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করব। ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের ঝুঁকিমুক্ত রাখতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রয়েছে। করোনা সংক্রমণের আশঙ্কা কমলেই তা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করে এই কথা বলেছেন তিনি। আগে চিন্তাতেও আসেনি করোনাকালে বাস্তবে হচ্ছে এমন অনেক কিছু। এভাবে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ যেন এরই প্রতীকী মাত্র। করোনা সংক্রমণ রোধে সব শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ, তখন রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী এ সময় বললেন, করোনা স্থবির পৃথিবী থেকে যেহেতু খুব তাড়াতাড়ি যাচ্ছে না ভাইরাসটি, তাই জীবিকার কারণেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। আমরা জানি যে দীর্ঘদিন সবকিছু বন্ধ ছিল, কিন্তু এভাবে একটা দেশ চলতে পারে না। এখন আমরা দেখতে পাচ্ছি অন্য দেশগুলো ধীরে ধীরে তাদের অর্থনৈতিক ক্ষেত্র, যাতায়াত সবকিছু একটু উন্মুক্ত করছেন। কাজে আমরাও সেই পদ্ধতিতে যাচ্ছি, কিন্তু যদি এটা আমরা এখন উন্মুক্ত করছি সেখানে হয়তো একটু আশঙ্কা থেকে যেতে পারি। সেই ক্ষেত্রে আমি বলবো সকলে যদি স্বাস্থ্যবিধিটা যথাযথভাবে মেনে চলেন, এটা শুধু নিজেকে সুরক্ষিত করা না, নিজেকে সুরক্ষিত করা, নিজের পরিবারকে সুরক্ষিত করা, নিজের পাড়া প্রতিবেশী এবং সঙ্গী সাথী সকলকেই সুরক্ষিত করা, সেটাই সকলে মেনে চলবেন। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে
এমন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীদের করোনা সংক্রমণের ঝুঁকি কমলেই খুলে দেয়া হবে স্কুল কলেজ। যাদের ভবিষ্যৎ আমি ঝুঁকিতে ফেলতে পারি না, কাজে সে কারণে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু এখন উন্মুক্ত করব না। আমরা দেখি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারলে পর্যায়ক্রমিকভাবে আমরা তখন এটা উন্মুক্ত করব। এই পরিবেশে আমি আমাদের ছাত্রছাত্রীদের অনুরোধ করব যে এখন সবাই ঘরে বসে আছে, বাবা মা বা যারা গার্জিয়ান আছেন সবাই কিন্তু একটু পড়াশোনা করতে হবে। এখন একটা সুযোগ আছে, যেহেতু স্কুল না, এটা ঠিক, স্কুলের যে বই আছে সেগুলি যখন পড়তে হবে, পাশাপাশি এখন অনেক কিছু জানার পড়ার সুযোগ আছে। আর তাছাড়া প্রধানমন্ত্রী বলেছেন, আত্মবিশ্বাস নিয়ে সবাই একজোট হয়েই এই সংকটময় সময়টি মোকাবেলা করতে হবে। কাজে যে কোনো ঝড় ঝাপটা, যে কোনো তুফান আসুক, যে কোনো পরিস্থিতি আসুক, আত্মবিশ্বাসের সাথে আমরা তার মোকাবেলা করব এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, ঠিক এখন যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। বাস ও মিনি বাসের ভাড়া বাড়ল 60%। 1.5 গুণেরও বেশি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। দুপুরে বাস ভাড়া নিয়ে মন্ত্রণালয় বৈঠক হয়। সেখানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সেখানে 60% ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অনুমোদন করেন। মন্ত্রী বলেন, ভাড়ার সমন্বয়ে বিআরটিএ কমিটি 80% বাড়ানো যে সুপারিশ করে তা করোনা পরিস্থিতিতে জনসাধারণের জন্য চাপ হতে পারে। বাস মালিক সহ সার্বিক দিক বিবেচনায় 60% ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাসে সিটের অর্ধেকের বেশি যাত্রী না নেওয়া সহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী। সরকারকে যেমনি যাত্রীদের স্বার্থ দেখতে হবে, তেমনি পরিবহন খাত সহযোগিতা করতে হবে। তাই জনগণের তথা যাত্রীদের এই মুহূর্তে আর্থিক সক্ষমতা বিবেচনা নিয়ে ভাড়া বৃদ্ধির প্রস্তাব যেটা 80 ভাগ করা হয়েছে, সেটা কমিয়ে যুক্তিসঙ্গত একটি হার নির্ধারণ করা হয়েছে। করোনার বিস্তার ঠেকাতে 66 দিন বন্ধ থাকার পর খুলেছে সরকারি বেসরকারি অফিস। মানুষকে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে হচ্ছে ঝুঁকি আর শঙ্কাকে সঙ্গে নিয়েই। কিন্তু নতুন বাস্তবতা অভ্যস্ত হওয়ার চ্যালেঞ্জটি আরও কঠিন হয়ে পড়ছে স্বাস্থ্যবিধি মানার গাফিলতিতে। বিস্তারিত সাজিদা সুইটির রিপোর্টে। বছরের অন্য সময়ের তুলনায় এই ভিড় তেমন অস্বাভাবিক মনে হবে না, তবে করোনার বিস্তার রোধে লম্বা বিরতির পর এই ভিড়টাও শঙ্কা জাগায়। মতিঝিল অফিস পাড়ার অন্যতম ব্যস্ততার জায়গা ব্যাংকগুলোতে শুরু থেকেই চলছে স্বাস্থ্যবিধির লঙ্ঘন। সেবাদাতারা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে নিয়ম মানলেও সেবা গ্রহীতাদের পক্ষ থেকে বা সেবা গ্রহীতাদের জন্য প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ব্যবস্থাপনার গলদটা এখনই অনেক। যে অবস্থা হয়েছে সঞ্চয় ব্যুরোর অবস্থা ভালো না, অনেক মানুষ চাপাচাপি করে খালি একশো। আমরা তো পারতপক্ষে বের হই না, বললাম না 4 মাস পরে বেরিয়েছি, মনে হয় যে গরুর পাল ঢুকিয়ে দিল, বুঝছেন এই অবস্থা। এখন আমরা তো চেষ্টা করছি, কিন্তু এরা তো সেটা মেনটেন করতে পারলো না। সব জায়গার মতো এখানেও নিজেরা নিয়ম মানার চেয়ে অন্যের কাছ থেকে নিয়মের প্রত্যাশা বেশি। কাউন্টারে আসে সবারই একটা তাড়াহুড়ার বিষয়টা থাকে, বারবার চেষ্টা করার পরেও সেই সামাজিক দূরত্বটা যথাযথভাবে পরিপালন করা যায় না এবং ঝুঁকিটা কিন্তু এখানেই বিদ্যমান। ঢাকা স্টক এক্সচেঞ্জের এক ভবনে কয়েকটি প্রতিষ্ঠানের কাজ, সেভাবে ভিড় এখনো নেই, কিন্তু সেটি ঘিরে ফুটপাতের ভিড়, খাবারের আয়োজনের স্বাস্থ্যবিধি মাপা যাবে কি করে? পানি দেওয়া 2-3 লোকরা দুই না 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 একবার পানি দিয়ে। গত 2 মাসের বিল বকেয়া জমা দিতে হবে, তাই যে লম্বা লাইন বীমা প্রতিষ্ঠানের সামনে, সেখানে 6 ফুট বা 3 ফুটের পারস্পরিক দূরত্বের আশা অবান্তর, যখন অপেক্ষারত ও পথচারীদের মধ্যে 1 ফুটের দূরত্ব মেলে না সেভাবে। সবাই আমরা সচেতন নয়, কারণ সচেতন হইতে গেলে মানে অনেক সময়ের দরকার, যার দরুন বাধ্য হয়ে আমরা এইভাবে চলতে হইতেছি। আজকে যখন আমি গাড়িতে আসি, হোলদার রাস্তায় যানজট ছিল আগের মতোই। এভাবে লোকজন চলাফেরা করলে মানুষজন খুব ক্ষতিগ্রস্ত হবে, এফেক্টেড পরিমাণ বাড়বে, ডেথের হার অনেক বাড়বে। রেস্ট্রিকশন আরো থাকা উচিত ছিল, এত সকালে উঠাই দেওয়া ঠিক হয়নি। করোনার বিস্তার রোধে লম্বা ছুটিতে খোলাই ছিল সচিবালয়, কেবল ঈদের ছুটিতেই বন্ধ ছিল। চলছে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা, শুরু হয়েছে প্রাত্যহিক ও স্বাভাবিক কাজ। করোনার সংক্রমণ রোধে সেগুলো আমরা সকলে মেনে চলি। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। থমকে যাওয়া রাজধানী আবারও ফিরছে চিরচেনা রূপে। 66 দিন পর খুলেছে সরকারি বেসরকারি অফিস, বেড়েছে কর্মচাঞ্চল্য, রাস্তায় মানুষ এবং যানবাহনের চাপও বেড়েছে।
সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ 2 মাসেরও বেশি সময় করোনায় পাল্টে যাওয়া রাজধানীর এক নতুন রূপ। ব্যস্ত নগরী ঢাকা, তাও আবার এতটা ফাঁকা, যা কেউ কখনো কল্পনায়ও ভাবেনি। ছুটি শেষ না হতেই আবার স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী। দেখা মিলছে চিরচেনা সেই যানজটের। প্রাণের শহর আবারও জেগে উঠছে, ফিরেছে কর্মজীবী মানুষের ভিড়ে। তবে রাজধানীতে প্রবেশে নানা ঝুঁকি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। গাদাগাদি করে ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনেই বিভিন্ন পরিবহনে চড়েছেন তারা। ছিল না বিন্দুমাত্র সচেতনতার বালাই। বাসও চলেছে কোথাও কোথাও আগের মতোই যাত্রী বোঝাই করে। আমার তো ভয় লাগতেছে, কি করবো, তারপরও বাধ্য হয়ে যাই। বাসের স্টাফরা তো সব প্যাসেঞ্জারই ডাইকে ডাইকে উঠাচ্ছে। এখানে বলতেছে না যে আপনারা অর্ধেক কি প্যাসেঞ্জার ডাকলে তো উঠবই। প্রথমে সিএনজিতে আসছি, এরপরে আবার বাসে আসলাম নবীনগর থেকে অটো রিক্সায় সাভার থেকে আবার রিক্সায় করে গাবতলী। অনেকে আবার পিকআপ ভ্যানে রাজধানীতে ঢুকেছেন। জীবনের ঝুঁকি নিয়েই এভাবে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে তাদের। আমি ট্রাকে করে আসলাম, তারপরে যে এখন বাসে উঠছি গাবতলী যাওয়ার জন্য, কিন্তু বাস তো গাবতলী যাবে না, আমিনবাজার পর্যন্ত যাবে। আমিনবাজার নামাই দেবে, তারপর আমি অটো রিক্সা বা সিএনজি যেটাই হোক। ভেঙে গাড়িতে এসে মানে ডাবল ভাড়া। সোমবার থেকে 12 শর্তে সীমিত আকারে রাজধানীতে গণপরিবহন চলাচল শুরু হচ্ছে। পর্যাপ্ত গণপরিবহন না থাকলেও রাজধানীতে প্রবেশ করছে মানুষ, যেখানে মানা হচ্ছে না তেমন কোনো স্বাস্থ্যবিধি। যেখানে সর্বোচ্চ 2500-এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, সেখানে আগামী দিনগুলো যে খুব একটা সুখকর হবে না, তা এ দৃশ্য দেখেই বোঝা যায়। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। এদিকে প্রায় 2 মাস পর শুরু হলো লঞ্চ চলাচল। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে লঞ্চে উঠেছেন যাত্রীরা। যতই সতর্ক করা হোক, যাত্রী আর লঞ্চ কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে কমই। আমিনুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর জুরাইনে থাকা ভোলা লালমোহনের স্বপন, তার স্ত্রী নার্গিস এবং 10 মাস বয়সী সন্তান মিমিকে নিয়ে রওনা হয়েছেন। করোনার সতর্কতায় সাধারণ ছুটিতে আটকে থাকার পর এই শহর থেকে হাত ছাড়তে ছুটছেন তারা। তবে এই স্বাস্থ্যবিধি মানার কোনো চেষ্টা নেই। অনেকদিন বাড়ি যাই না, তো এই জন্য চিন্তা মা বাবারে দেখতে মন চায় না। মুখোশ বাই করতেই বললো, ব্যাগের ভিতর তো এর লেগে পরে নেই আমার, তো পরমু কিছুক্ষণের মধ্যে পরে এলাম। প্রয়োজন কার কতটা জরুরি তা বোঝা দেয়। তবে লঞ্চ চালুর প্রথম দিনই এই ঢাকা ছাড়তে টার্মিনালে অসংখ্য মানুষ। তাদের একটি বড় অংশই ঢাকা এসে আটকে পড়া। আমার আব্বা 3 মাস ধরে ঢাকা আইছে, তো এখন আজকে এই জন্য যাবে। ঢাকা আসি বেড়াইতে, আসি 3 মাস 4 মাস আগে থাকি দেশে, সময় সময় ঢাকা আইসেই তাই ফির গাইয়ে তারটাই উঠছি। এই এখন লঞ্চ অনেকদিন ধরে বন্ধ, কিনে সারে কি সারে না, আবার লঞ্চ বলে মানুষ কম নেবে, এখানে সিট না ভাই ফেল করি, তা আগে যাই তাই। আবার এই ঢাকায় বন্দি থেকে হাঁপিয়ে ওঠা মানুষের সংখ্যাও কম না। ঈদে তো যাইতে পারি না, এখানে ছুটি পাইছি, ওই সিলাই বেড়ায় আসি, শাশুড় দেখে আসি। 3 মাস ধরে বসে আছি, আর ঈদের সময় বাড়িতে যাইতে পারি না, এখনকার যাইতেছি। 3 দিন ধরে লঞ্চ বন্ধ, এই জন্য তাড়াতাড়ি আইছি যে লঞ্চের জায়গা পাই কিনা। তাদের এই যাত্রায় বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধির কথা। কেউ মানলেও না মানা মানুষের সংখ্যাই বেশি। আমি একটু কাজ করে আসছি, তো সেই জন্য এখন একটা জিনিস আনতে যাবো, সেই জন্য মানে আমি শার্টটা পরতে পারিনি, এই মাস্কটা আছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে টার্মিনাল ছাড়তে হবে প্রথম দিনই এই নির্দেশনা অগ্রাহ্য বিভিন্ন লঞ্চে। আর ডেকের যাত্রীদের দূরত্ব নির্ধারণ করে দেওয়ার কথা থাকলেও সেই দূরত্ব যেন 1 ফুটের নিচে। তবে লঞ্চ ঘাটে এসে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলছেন, স্বাস্থ্যবিধি মানাতে সব চেষ্টাই থাকবে তাদের। আমরা মার্কিং করে দিয়েছি ডেকের মধ্যে যে কে কোথায় বসবে এবং কোথায় অবস্থান গ্রহণ করবে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেলাম যে আমরা যেই নির্দেশনা দিয়েছি, কয়েকজন যাত্রী কিন্তু সেগুলো কিন্তু মানেননি। এগুলো আমাদের সচেতনতা বাড়াতে হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। যেমনটি বলছিলাম, আজ থেকে শুরু হয়েছে লঞ্চ চলাচল প্রায় 2 মাস পর। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সেখানকার কি পরিস্থিতি সেটি জানবো আমাদের সহকর্মী ফেরদৌস রহমানের কাছ থেকে। ফেরদৌস, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? এর আগেও আপনি সংবাদগুলোতে নিশ্চয়ই যুক্ত হয়েছিলেন, এবং আমরা জানতে চাইছি আসলে 2 মাস পর লঞ্চ চলাচল শুরু হয়েছে, স্বাস্থ্যবিধির তোয়াক্কা করা হচ্ছে না, এমন একটি অভিযোগ বা এমন একটি ব্যাপারই আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে আপনি আসলে সেখানে থেকে কি দেখছেন?
আপনি বলছিলেন যে লঞ্চ চলাচল আজকে শুরু হয়েছে, আপনি একটু পিছনের চিত্র দেখাতে চাই। এইভাবে প্রতিটি লঞ্চে যারা লঞ্চের স্টাফ যারা রয়েছেন তারা কিন্তু এই যে বিভিন্ন রকম সুরক্ষা সামগ্রী তারা নিজেরা পরিধান করেছেন। তার মধ্যে এই লঞ্চে আপনি দেখতে পাচ্ছেন তারা সুরক্ষা সামগ্রী নিজেরা পরিধান করে যারা যাত্রী আসছেন তাদেরকে স্ক্যান করছেন, থার্মাল স্ক্যান তাদের হাতে রয়েছে এবং সেই সঙ্গে তারা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, যে যাত্রীরা উঠছেন তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তারা স্যানিটাইজ করে নিচ্ছেন। যদিও এই ব্যবস্থাগুলো খুবই সীমিত, তারপরেও এখানে কর্তৃপক্ষ যারা, একটু আগেও বিআইডব্লিউটি এর চেয়ারম্যান এসেছিলেন, তিনি এসে বেশ কয়েকটি লঞ্চ পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে তিনি আসলে বলেছেন যে মালিকদের সঙ্গে কথা বলেছেন যাতে অতিরিক্ত যাত্রী কোনোভাবেই নেওয়া হয়। তারপরে একটু ডেকের চিত্র আপনাকে দেখাতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে ডেকে দাগ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সামাজিক দূরত্ব যেটি বলা হচ্ছে সেটি মেনে নেওয়ার জন্য যে দাগ দিয়ে দেওয়া হয়েছে, সেই দাগগুলো আসলে অনেকটাই পাশাপাশি, মানে নির্দিষ্ট দূরত্ব এখানে রাখার আসলে সেরকম বিধানটি এখানে রাখা হয়নি, কারণ একটি দাগ থেকে আরেকটি দাগের দূরত্ব 1 ফুটও হবে না এরকম রাখা হয়েছে এবং যাত্রীরাও মোটামুটি বসে পড়েছেন। তবে একটি বিষয় নিশ্চিত করা হচ্ছে যে সব যাত্রী যাতে মুখে মাস্ক পরিধান করেন এবং সুরক্ষার যে বিষয়গুলো সেগুলো রাখা হচ্ছে এবং ঢোকার মুখেও তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই আসলে ঢুকতে দেওয়া হচ্ছে। তারপরেও বলা যায় যে ভিড় চলছে, এই ভিড়টি আসলে স্বাভাবিক সময়ের ভিড়। আজকে প্রথম নৌ চলাচল শুরু হলো, নৌযান চলাচল শুরু হলো, সেই ভিড়ও কিন্তু যতটি রয়েছে সেটি আসলে স্বাস্থ্যবিধি মানা অনেকটাই কঠিন হয়ে যাবে। তারপর যেহেতু সরকারি সিদ্ধান্ত যে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে, সে কারণে যতটুকু পারছেন সাধারণ মানুষ সেইটুকু স্বাস্থ্যবিধি মানার একটা চেষ্টা তারা করছেন এবং যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছেন, যারা বিআইডব্লিউটি এর সঙ্গে জড়িত, অর্থাৎ সদরঘাটে যারা দেখাশোনা করেন সার্বিক বিষয়টি, তারা কিছুটা হলেও সেটা নিয়ন্ত্রণ করছে এবং লঞ্চ কর্তৃপক্ষ বলছেন তারা তাদের ধারণ ক্ষমতা যা রয়েছে তার অর্ধেক যাত্রী নিয়ে তারা চলে যাবেন। তো যেহেতু সরকারি সিদ্ধান্ত এখন চলাচল করতে হবে, তারপরেও এই যে সংক্রমণের ঝুঁকি, সেই ঝুঁকিটি কিন্তু রয়ে যাচ্ছে, তারপরে সেটা মাথায় নিয়ে নিশ্চয়ই চলতে হবে এবং আশা করা যাচ্ছে, মানুষ সাধারণত আশা করছে যে তারা যতটা পারেন স্বাস্থ্যবিধি মানবেন, তাই বলে জীবন আর এখানে থেমে থাকবে না। সেই স্বাস্থ্যবিধি মানার কাজটা আজকে প্রথম দিনেই যতটুকু পারা হচ্ছে সেটা দিনে দিনে থাকবে কিনা সেই প্রশ্নও কিন্তু থেকে যাচ্ছে। আখি সব মিলিয়ে লঞ্চ ছাড়ছে, এই বরিশালগামী লঞ্চগুলো রাত্রে ছাড়বে, কিছু লঞ্চ বিকেল 5টায় ছেড়ে গেছে, এরপরে ভোলা, ঝালকাঠি, বরগুনা এইসব স্বল্প দূরত্বের লঞ্চ ছাড়বে। সব শেষে আমি যে লঞ্চটি দাঁড়িয়েছি এটি বরিশাল যাবে এবং বরিশালের এই লঞ্চগুলো সব শেষে রাত 9টার দিকে ছাড়বে। আর আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, সেটা বরিশাল রুটের বড় বড় যে লঞ্চগুলি চলে, সুন্দরবন, সুরভি, পারাবত, এরকম বড় বড় যে লঞ্চগুলি, অনেক যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক সুযোগ সম্পন্ন যে লঞ্চগুলো রয়েছে, সেগুলো আজকে চলাচল করছে না। তাদের মালিকরা বলছেন যে তারা দেখে শুনে 2-1 দিনের মধ্যে পরিস্থিতি বুঝে তারা তাদের লঞ্চগুলো চালাবেন। তো এই হলো আখি আমার কাছে সার্বিক পরিস্থিতি। আমরা লক্ষ্য রাখছি, নিশ্চয়ই আজকের পরে সুরক্ষা সামগ্রী মানা হয় কিনা সেটা ধীরে ধীরে আসলে আমরা বুঝতে পারবো। আখি। জি ফেরদৌস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের যে লঞ্চগুলো ছেড়ে যাবে এবং সেখানেও একই রকমের স্বাস্থ্যবিধি বা যেই নিরাপত্তামূলক যে কর্মকাণ্ডগুলো দেখছিলাম আমরা, থার্মাল স্ক্যানার দিয়ে টেস্ট করা হচ্ছে কিংবা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা হচ্ছে, সেগুলো করা হয় কিনা আমরা পরবর্তী খবরগুলো জানার জন্য নিশ্চয়ই আবারও ফেরদৌসকে আমাদের সঙ্গে নিয়ে আসতে পারবো। এবার পরের খবরে চোখ রাখছি। করোনা ভাইরাস মহামারীতে সংক্রমণের হার বাড়ছে, কিন্তু সংক্রমণের সময়সীমা কতদিন তা এখনো অজানা। তাই স্বাভাবিক জীবনে ফিরতে বাধ্য হচ্ছে মানুষ। তবে এই ফেরা আগের মতো থাকছে না, বদলাতে হবে অনেক কিছুই। বিশেষজ্ঞরা বলছেন করোনাকালে যাপিত জীবনের ধরনের ওপরই নির্ভর করবে দেশের কত শতাংশ মানুষ সুস্থ থাকবেন। বিস্তারিত দেখব নাজিয়া আফরিনের রিপোর্টে। বিশ্বের অনেক দেশই করোনা সংক্রমণের গতি প্রকৃতি দেখে লকডাউন তুলে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে। তবে সেই স্বাভাবিকতায় করোনা সংক্রমণ যেন না ছড়ায় এর সতর্কতাও রয়েছে। আর যারা সেই সতর্কতা মানছেন না, তাদেরই সেই ভুলের মাসুল গুনতে হচ্ছে দ্বিতীয় দফা সংক্রমণের হারে। বাংলাদেশে 2 মাসের লকডাউন তুলে নেওয়া হচ্ছে, যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। অনেকেই এ নিয়ে সমালোচনা করলেও লকডাউন এই ঘনবসতির দেশে কতটা কার্যকর তা সংক্রমণের পরিসংখ্যানেই বোঝা যায়। তাই বিশেষজ্ঞরাও বলছেন, জীবিকার তাগিদে মানুষকে বের হতেই হবে, তবে অবশ্যই তা সতর্কতার সঙ্গে। বাংলাদেশ 20% মানুষ লক্ষণ ছাড়াই করোনা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই জন্যই সবাইকে আসলে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে
মাস্ক পরাটা খুবই জরুরি। ময়লা হাতে নাক মুখ চোখ স্পর্শ করা যাবে না। ট্রলার বাগের কথা বলেন, আপনি যদি মাদারীপুরের শিবচরের কথা বলেন বা রাঙামাটির কথাও যদি বলেন, কিন্তু ভালো এক্সাম্পল তারা করেছে। সেই হিসাবে আমরা যেখানেই একটু কঠোর হবো সেখানেই কিন্তু জনগণ মানতে বাধ্য হয়। কলকারখানার ক্ষেত্রে যেখানে এক শিফটে কাজ হতো সেটা হয়তো 3 শিফট করে দিতে হবে, অর্থাৎ 3 ফিট দূরত্ব কিন্তু কারখানার ভিতরেও রাখতে হবে। করোনা সংক্রমণ রোধে রক্ষা কবচ হচ্ছে নিরাপদ দূরত্ব এবং পরিচ্ছন্ন হাত। আর এদেশে গণপরিবহন, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান বা শপিং সেন্টার, বাজারঘাটে সবখানে দূরত্ব বজায় রাখা কঠিন হলেও অসম্ভব নয় এবং পরিচ্ছন্নতার বিষয়ে জোর দেওয়ার কোনো বিকল্প নেই, সতর্ক করলেন বিশেষজ্ঞরা। আপনি যত বেশি বাড়িতে থাকার, যত সম্ভব বেশিক্ষণ বাড়িতে থাকার চেষ্টা করুন এবং আপনি বাড়িতে থাকলে আপনার পরিবার নিরাপদ থাকবে। সব জায়গাতেই আমাদের প্রধান যেটা কাজ হবে সেটা হলো শারীরিক দূরত্ব বজায় রাখা। এটি যদি বজায় রাখা যায় তাহলেই কিন্তু আমরা দেখেছি ঘরে অবস্থান এবং শারীরিক দূরত্ব যারা বজায় রেখেছে তারাই কিন্তু আপনার এই সংক্রমণকে প্রতিহত করতে পেরেছে বা প্রতিরোধ করতে পেরেছে বা নিয়ন্ত্রণে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। বাজেটের বিরতি নেবার সময় হয়ে গেল, এরপর জানিয়ে ফিরছি। 30 জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া পরিশোধ করা যাবে বিদ্যুৎ বিল। করোনায় দেশের সর্বোচ্চ 40 জনের মৃত্যু, শনাক্ত 2545। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 82.87%। সংক্রমণের আশঙ্কা কমলেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান, বললেন প্রধানমন্ত্রী। বাসে ভাড়া গুনতে হবে 1.5 গুণেরও বেশি। এবং 66 দিন পর খুলেছে অফিস, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। বিরতির পর ফিরে এসে নিউজ আওয়ারে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং ফিরতে ফিরতে প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলোও জানিয়ে দিয়েছিলাম। বাদ মাগরিব ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আব্দুল মোনেম লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোনেমকে। আজ সকাল 10টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ব্রেন স্ট্রোকে মারা যান আব্দুল মোনেম। পদ্মা সেতু সংযোগ সড়ক সহ দেশের মহাসড়ক প্রায় সবই তার প্রতিষ্ঠান এএমএল এর তৈরি। ইগলু, কোক, পেপসি তাদের সহ প্রতিষ্ঠান। 1937 সালের 5 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিজেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল মোনেম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। এদিকে বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন। মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী এবং এনটিভি পরিবার। গত 11 মে মোস্তফা কামাল সৈয়দ অসুস্থ হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্ত্রী কণ্ঠশিল্পী জিনাত রেহেনা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আরও সংবাদে যাচ্ছি। আগামী 30 জুন পর্যন্ত গ্রাহকরা বিলম্ব ফি ছাড়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। অতিরিক্ত বিদ্যুৎ বিল পরবর্তী মাসে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমি আশ্বস্ত করতে চাই যে যারা গ্রাহকরা আছেন তারা ঘাবড়াবেন না। আমরা যেটা করছি যে জুনের 30 তারিখ পর্যন্ত কোনো সারচার্জ আমরা অ্যাপ্লাই করব না বিদ্যুৎ বিলের ক্ষেত্রে, এবং এই বিলগুলো আমরা পূর্ববর্তী বছরকে ধরে আমরা আপনাদের বিলগুলো করছি। সেখানে যদি কিছুটা বেশি পরিলক্ষিত হয়, পরবর্তীকালে আমরা যখন 30 জুনের মধ্যে যে বিলটা হবে তার সাথে অ্যাডজাস্ট করব, না হলে পরবর্তীকালে আমরা মিটার দেখে অ্যাডজাস্ট করে নেব। আপনাদের কোনো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। বিল কখনোই অতিরিক্ত করা হবে না।
বিল যদি কিছুটা অতিরিক্ত থাকে সেটা আমরা পরবর্তী বিলের সাথে আমরা এটা অ্যাডজাস্ট করে দিব, যখন আমরা মিটার দেখে বিলটা করতে পারবো। এবার এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এক ঝাঁক সাহসী করোনা যোদ্ধা। দেশে প্রথম ভ্রাম্যমাণ নমুনা সংগ্রহের ব্যবস্থা করেছেন তারা। এরই মধ্যে বিভাগীয় পর্যায়ে অর্জন করেছেন করোনা জেনারেল খেতাব। কুমিল্লা থেকে রফিকুল ইসলাম চৌধুরী খোকনে পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের এই করোনা যুদ্ধ। করোনা হটস্পট ঢাকা ও নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী উপজেলা হওয়ায় এখানে করোনার ঝুঁকিটাও একটু বেশি। তবুও প্রথম থেকেই প্রস্তুতি নেন এই ফ্রন্টলাইন যোদ্ধারা। অন্য জেলা থেকে আসা প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে প্রশংসা কুড়িয়েছেন তারা। দেশে প্রথম তৈরি করেন করোনা নমুনা সংগ্রহের ভ্রাম্যমাণ বুথ। কুমিল্লাতে উপসর্গবিহীন যখন নারায়ণগঞ্জ থেকে লোকজন আসলো তাদের কিন্তু স্যাম্পল কালেক্ট করি এবং সেখান থেকে সর্বপ্রথম কিন্তু আমরা রুগী সিলেকশন করতে পারি, পজিটিভ রুগী আসে এবং প্রথম দিকেই তাদেরকে যখন আমরা লকডাউন করে ফেলি, যার কারণে দাউদকান্দিতে কিন্তু এখন পর্যন্ত তুলনামূলকভাবে আক্রান্ত সংখ্যা অনেক কম। সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিতে গিয়ে এসব যোদ্ধা পরিবার পরিজন থেকে এখন অনেকটাই দূরে। তবে তাতে দুঃখ নেই তাদের। এছাড়া জীবনের ঝুঁকি জেনেও থেমে নেই তারা। চোখে একটাই স্বপ্ন, করোনাকে পরাস্ত করে এ যুদ্ধে জয়ী হওয়া। এখন পর্যন্ত এখানে স্বাস্থ্যসেবা একদিনের জন্য ব্যাহত হয়নি। এখানে আউটডোরে গত 3 মাসে 11,388 জন পেশেন্ট আমরা অ্যাটেন্ড করেছি এবং ইমার্জেন্সি তো আমাদের 24 ঘন্টাই খোলা থাকে সবসময়। আমার এখানে যতগুলো ডক্টর আছে, সিস্টার আছে, স্টাফ আছে, সবাই কিন্তু ডেডিকেটেড কাজ করতেছে এবং কাউকে কিন্তু ফোর্স করা যাবে না। তুনাজদিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। এক ফসলি সুনামগঞ্জের মাটিতে সবজি চাষও হাসি এনেছে কৃষকের মুখে। জেলাটির প্রায় 65,000 কৃষক এখন ধান আবাদের পাশাপাশি সবজিও চাষ করছেন। সুনামগঞ্জের 11 উপজেলার 2,730 হেক্টর জমিতে চাষ হয়েছে গ্রীষ্মকালীন সবজি। ঢেঁড়স, চিচিঙ্গা, ঝিঙা, করলা, শসা, বেগুন, মিষ্টি লাউ, পাতিলাউ ও পুঁইশাক সহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করছেন হাওরপাড়ের কৃষকরা। তবে করোনা সংক্রমণের কারণে এতদিন গণপরিবহন বন্ধ থাকায় কম দামে সবজি বিক্রি করতে হয়েছে তাদের। উৎপাদন খরচের তুলনায় বাজারে দাম কম পাওয়ায় কিছুটা হতাশ কৃষকরা। তবে পরিবহন ব্যবস্থা পুরোপুরি চালু হলে এবং সহজ শর্তে ঋণ সুবিধা পেলে কৃষকরা লোকসান কাটিয়ে উঠতে পারবেন এবং সবজি চাষে আরও আগ্রহী হয়ে উঠবেন বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। পাইকার টাইকার নাই, করোনা ভাইরাসের জন্য কোনো পাইকার বড় পার্টি জাতীয় আসে না, এটা খুব সস্তায় বিক্রি হচ্ছে। সবজির যে বাজার রয়েছে এখানেও আপনারা জানেন যে করোনা পরিস্থিতির কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদেরকে সংগঠিত করছে এবং বিভিন্ন সবজি বাজারজাতকরণের জন্য তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে মার্কেট লিঙ্কেজের ব্যবস্থা করছে। আবার বাজেটের বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। করোনা পরিস্থিতিতে ধ্বংসের মুখে রাজশাহীর রেশম শিল্প। প্রথমবারের মহাকাশে বেসরকারি সংস্থার তৈরি মহাকাশযান।
বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি সন্ধ্যা ৬টার নিউজ আওয়ারে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ জানিয়ে দেব। লকডাউনের কারণে উৎপাদন ও বিক্রি বন্ধ, কোটি কোটি টাকার লোকসানে রাজশাহীর রেশম শিল্প থেকে তৈরি পোশাক। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি প্রণোদনা চাইছেন ব্যবসায়ী নেতারা। রুবেল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন বুলবুল হাবিব। মহানগরীর সপুরা এলাকায় প্রতিষ্ঠিত রাজশাহী সপুরা সিল্ক ইন্ডাস্ট্রিজ 1979 সাল থেকে প্রতিষ্ঠানটি সিল্কের পোশাক উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত। এই কারখানাতেই সুতা তৈরি হয়। সরকারিভাবে লকডাউন ঘোষণার পর 26শে মার্চ থেকে তাদের কারখানা শোরুম বন্ধ। গত 2 মাসে লোকসান কোটি টাকা। সরকারি যেমন বলেছিল যে যেগুলো ফ্যাক্টরি বন্ধ আছে সেগুলো 60% দিলে হবে, তারপরে আমি আমার নিজের কথা চিন্তা করে, আমার স্টাফদের চিন্তা করে আমি কিন্তু পুরো বেতনই দিয়েছি। সামাজিক যে ডিস্টেন্সটা রক্ষা করে যতটুকু করা সম্ভব এবং এটা যেন ছড়িয়ে না যায়, এই জন্য আমরা কারখানা বন্ধ রেখেছি এবং সামনে যতদিন প্রয়োজন পড়বে আমরা কারখানা বন্ধ রাখবো। ঐতিহ্য বজায় থাকলেও রাজশাহীর রেশম শিল্প খাত অনেকটাই ধ্বংসের পথে। লোকসান গুণেই কয়েকটি প্রতিষ্ঠান টিকে রয়েছে কোনো রকমে। প্রধানত পহেলা বৈশাখ ও 2 ঈদকে কেন্দ্র করে সিল্ক খাতের বড় ধরনের পরিকল্পনা থাকে। করোনায় এবার সে প্রত্যাশারও মৃত্যু ঘটেছে। বৈশাখে আমরা বলবো প্রায় 50 লাখের মতো ক্ষতি হয়ে গেছে। আর রমজানের ক্ষতির বিষয়টা আমি বলবো না, আমাদের যে করোনা পরিস্থিতির কারণে যে ক্ষতিটা সম্মুখীন হলাম সেটা কাটিয়ে উঠতে আসলে আমাদের 3-4 বছরের মতো লেগে যাবে। করোনার প্রকোপে রেশম শিল্পের ক্ষতি প্রায় 200 কোটি টাকা। তাই এই খাতকে বাঁচিয়ে রাখতে সরকারি বিশেষ উদ্যোগ প্রত্যাশা করছেন ব্যবসায়ী নেতারা। শিল্পটা অনেকখানি বলা যায় যে ধ্বংসের পথেই। তার পাশাপাশি করোনা ভাইরাস আরও একটা বিপর্যয় নিয়ে এসছে এই শিল্প ক্ষেত্রে। সে কারণে এই শিল্পকে বাঁচাতে হলে সরকারের প্রণোদনার যে বিষয়টি আছে সেটা এখানে শুধু প্রণোদনা দিলেই হবে না, পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা করে নতুন করে আবার এই শিল্পটাকে যাতে বাঁচিয়ে রাখা যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং রেশম উন্নয়ন বোর্ডকে আগিয়ে আসতে হবে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। দেশে বাইরের খবরাখবর। প্রথমবারের মতো বেসরকারিভাবে তৈরি মহাকাশযান পাড়ি দিল মহাকাশ। যাত্রী নাসার 2 মহাকাশচারী। শনিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের তৈরি করা মহাকাশযানটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। মহাকাশ অভিযানে একে বিরল কৃতিত্ব হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। এতদিন সরকারি উদ্যোগে সরকারি সংস্থার তৈরি যান মহাকাশ পাড়ি দিয়েছে। এই প্রথম কোনো বেসরকারি সংস্থার তৈরি মহাকাশযানে করে আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশচারী পাঠানো হলো। স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজি কর্প, যেটি স্পেস এক্স নামে পরিচিত, তার পথ চলা 2002 সাল থেকে। ক্যালিফোর্নিয়া এই বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থাটি মহাকাশযান ও রকেট বানানোর জন্য বিখ্যাত। খেলার খবর। সরকারি ছুটি শেষ হলেও আগের মতোই বাড়িতে থেকে অফিস করবেন বিসিবি কর্মকর্তা ও স্টাফরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। করোনার কারণে গত 21 মার্চ থেকে বিসিবির সব কার্যক্রম স্থগিত করা হয়, তবে ঘরে বসেই তারা প্রয়োজনীয় কাজ চালিয়েছেন। আবার সাধারণ ছুটির সময়ের মধ্যেও দরকারি কাজে বোর্ড কর্তাদের কেউ কেউ অফিসে গিয়েছেন। ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং ভারতের কোনো কোনো ক্রিকেটার প্র্যাকটিস শুরু করলেও বাংলাদেশে এখনও অনুশীলন করার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাহী। অবস্থার উন্নতি হলেই খেলোয়াড়রা অনুশীলনে যাবেন বলে জানিয়েছেন তিনি। দেশের হয়ে যে কোনো ফরম্যাটে অধিনায়কত্ব করা সম্মানের, বললেন টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এটিএন নিউজের সঙ্গে আলাপে তিনি টি-20 বিশ্বকাপ এবং করোনা পরবর্তী ক্রিকেট নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী শুভদেব নাথের কাছে। বিশ্বকাপে এমন একটি সেঞ্চুরির জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে 15 বছর। টাইগারদের হয়ে প্রথম কৃতিত্বটি মাহমুদুল্লাহ রিয়াদের। শুধুই প্রথম সেঞ্চুরি না, পরের ম্যাচেও হাঁকান আরেকটি সেঞ্চুরি।
এর 2 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে নিজের তৃতীয় সেঞ্চুরি করেন। নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ পৌঁছে যায় স্বপ্নের সেমিফাইনালে। ক্যারিয়ারের 3টি সেঞ্চুরি সবগুলোই বড় মঞ্চে, সেজন্য ক্রিকেটে সাইলেন্ট কিলার বিশ্লেষণ যুক্ত করা হয় তার নামের সঙ্গে। এর বাইরেও বেশ কিছু ম্যাচ জিতিয়েছেন নির্ভরতার প্রতীক হয়ে। 2018 সালের নিধাস ট্রফির অপরাজিত 43 রানের ইনিংস তার মধ্যে অন্যতম। ওয়ানডে এবং টি-20তে দলের অপরিহার্য সদস্য হলেও টেস্টে তেমন নিয়মিত নন। একাধিকবার বাদ পড়েছেন সাদা পোশাকের ফরম্যাট থেকে। তবে মাহমুদুল্লাহ সব ফরম্যাটেই খেলতে পছন্দ করেন। 3টা ফরম্যাটের মজাটাই অন্যরকম। 3 ফরম্যাটের খেলাটা 3 রকমের, তো এখানে 3 রকমের চ্যালেঞ্জ আপনি ফেস করবেন। তো আমি 3 ধরনের ক্রিকেট খেলতেই পছন্দ করি। টি-20 অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে র্যাঙ্কিংয়ে 8ম স্থানে তুলেছেন। কথা বললেন ক্যাপ্টেন্সি নিয়েও। অধিনায়কত্বের দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে, তো আমি আলহামদুলিল্লাহ এটা উপভোগ করছি এবং এটা অনেক বড় একটা দায়িত্ব এবং সম্মানের বিষয়, এবং এটা আপনাকে বাড়তি দায়িত্ব বলেন বা এটা অনুপ্রেরণা বলেন, এটা আরো বেশি মানসিকভাবে আপনাকে সাহায্য করে আপনার পারফরমেন্সটাকে আপনি কিভাবে সবার থেকে উপরে রাখবেন। করোনা পরবর্তীকালে বদলে যাবে ক্রিকেটের কিছু নিয়ম, সে বিষয়ে করণীয় কি? যখন আমরা ইনশাল্লাহ স্বাভাবিক জীবনে ফিরবো এবং আমরা নর্মাল ক্রিকেট রুটিনে ফিরবো, তো তখন অনেক নিয়ম কানুন থাকবে, সেই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে এবং নিজেদের সচেতন করতে হবে। সবসময় একজন আরেকজনকে রিমাইন্ড করতে হবে যেন আমরা নিজেরা ওই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় কথা বলি, সচেতন থাকি। টি-20 বিশ্বকাপ পিছিয়ে গেলে ক্ষতি বাংলাদেশের, সে কারণে মাহমুদুল্লাহ চাওয়া সঠিক সময়ে শুরু হোক এবারের আসর। টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা সবাই উদ্গ্রীব হয়ে আছি, আমরা কখন মাঠে ফিরবো, আমরা কখন প্র্যাকটিস স্টার্ট করব এবং কখন আমরা ম্যাচে ফিরতে পারবো। এরই মধ্যে শেষ হয়েছে সরকারি ছুটি। করোনা মোকাবেলায় মাহমুদুল্লাহর অনুরোধ দরকার ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা। এর সাথে নিউজ আর 6 শেষ করব, তবে যাবার আগে প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো এক নজরে রাখতে। করোনায় দেশের সর্বোচ্চ 40 জনের মৃত্যু, শনাক্ত 2545। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 82.87%। সংক্রমণের আশঙ্কা কমলেই খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান, বলেন প্রধানমন্ত্রী। বাসে ভাড়া গুনতে হবে 1.5 গুণেরও বেশি। ছেষট্টি দিন পর খুলেছে অফিস, স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই। 30 জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া পরিশোধ করা যাবে বিদ্যুৎ বিল। করোনা পরিস্থিতিতে ধ্বংসের মুখে রাজশাহীর রেশম শিল্প। এবং প্রথমবার মহাকাশে বেসরকারি সংস্থার তৈরি মহাকাশযান। এই ছিল নিউজ আর 6 এর সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে লিখে পাঠিয়ে দিন 599 নম্বরে।